রাজনীতি আসলে সম্ভাবনাময় শিল্প। আর এই শিল্পে কোথাও কখনো কারোর সম্পর্কে শেষ কথা লিখে দিতে নেই। সেটাই বোধহয় আজ কোনোভাবে রাজধানী থেকে ভেসে এলো এরকম কিছু খবর। সেই খবরটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নাকি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস নাকি মার্চ করে যাচ্ছে কংগ্রেসের সঙ্গে। 97 সালে যে দল ছেড়ে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 28 বছর পর সেই দলে আবার ফিরে যাচ্ছেন। তাকে একাধিক বড় দায়িত্ব দেওয়া হচ্ছে, সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন হচ্ছে, নতুন কোনো অঙ্ক তৈরি হচ্ছে? আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। এই নিয়ে আজকে চর্চা করার জন্য পেয়ে গেছি রানা সেনগুপ্তকে। আমরা একদম সরাসরি এই বিষয়ে ঢুকে যাব। বাবা, তোমার কোথায় মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসলে পুরো খেলাটা বদলে দিলেন, মানে একদম একটা নতুন খেলা শুরু করে দিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন আমি কিন্তু বড় প্লেয়ার, মনে আছে তো? বড় খেলোয়াড়, আমি খেলা খেলবো। তো এখন জানি না উনি এইটার কথা বলেছিলেন না অন্য কোনো খেলার কথা বলেছিলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 28 বছর পরে এই যে ফিরে যাওয়া কংগ্রেসে, এটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে বিরাট একটা বোমা ফেটেছে। সোজা কথা, বোমা ফেটেছে মানে এই জন্যে বিজেপির কিছু লোকজন তারা রীতিমতো হতচকিত। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের ছত্রছায়া পেয়ে যান, তাহলে উনি একটা সর্বভারতীয় স্তরের একটা জায়গা পেয়ে যাচ্ছেন, মঞ্চ পেয়ে যাচ্ছেন, যেটাতে উনি এতদিন যে একটেরে ব্যাপারটা ছিল, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা ছিল, সেইটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে একটা জাতীয় রাজনীতিতে চলে যাচ্ছেন। এবং এটা খুবই সত্যি কথা, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর সোজা কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই করার ক্ষমতা কিন্তু এই মিনমিনে কংগ্রেস নেতাদের থেকে অনেক বেশি, এটা আমরা জানি। তো এখনো এটা মানে কি বলবো, ইফ কিংবা বাট এই ধরনের ব্যাপারের মধ্যে রয়েছে। অনেক অঙ্ক। কেউ বলছে যে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সহসভাপতি হওয়ার প্রস্তাব দিয়েছেন। মল্লিকার্জুন খাড়গে হচ্ছেন ওদের সভাপতি। আচ্ছা, এদিকে নাকি রাহুল আবার অভিষেককে প্রস্তাব দিয়েছেন সম্পাদক হওয়ার, সর্বভারতীয় সম্পাদক, যেখানে 5 জন অলরেডি আছে ইতিমধ্যে, যার মধ্যে সব থেকে ব্রাইট নাম হচ্ছে প্রিয়াঙ্কা বাড্রা। তো এখন এই যে পরিস্থিতি, এটা নিয়ে অনেক ইফস অ্যান্ড বাটসের প্রশ্ন আছে এই কারণের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে চলে গেলেই তার সঙ্গে যে বাচাকুচা এমএলএ এমপিস হ্যাঁ, ওরা যে এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসে চলে যাবে, এটা কিন্তু একটা প্রশ্ন আছে, আগামী দিনের প্রশ্ন। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আমরা যেটা দেখেছি বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার ওখান থেকে 60 জন এমএলএ বেরিয়ে গেছে, 20 জন এমপি স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছে যে তারা এনডিএর সমর্থন করবে। তার মধ্যে তো আবার দেব ফিরে এসছে। হ্যাঁ, তো যাই হোক, তো দেব ফিরে এসছে, আবার সায়নী গেছে, মালা গেছে, ফলে ওই সংখ্যাটা 20, মানে সংখ্যাটা একই রকমের জায়গায় আছে। তো অর্থাৎ বিজেপির এই যে প্রচেষ্টাটা ছিল তৃণমূলকে ভাঙানোর, এখন তো মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 200 সিট নিয়েও জিতে আসতেন, তাহলে উনি সরকার করতে পারতেন কিনা সন্দেহ আছে। সেটা হয়তো পরিস্থিতি এরকম দিকে যেত। একটা জিনিস তোমার বলো যে এই যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এরকম একটা অঙ্ক ভেতরে ভেতরে তৈরি করে রাখছেন, রবিবার দিন সন্ধ্যাবেলা যখন কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের কথা ছিল, বাতিল করে দিয়ে সোজা দিল্লি চলে গেলেন। তখনও কেউ একবারের জন্যও ভাবেনি যে এইরকম কোনো পথে বাংলার রাজনীতির এক নেত্রী এই দিকে এগিয়ে যেতে পারেন। তোমার কি কোথাও মনে হচ্ছে বাবা, এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতা হারিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিজেপির কাছে একটা বিগেস্ট থ্রেট হতে চলেছেন? অবশ্যই, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো বিগেস্ট থ্রেট বিজেপির কাছে বটেই। সেই কারণের জন্যই তো বিজেপির এই যে কংগ্রেসের সঙ্গে যদি হাতটা মিলিয়ে, কংগ্রেসের সঙ্গে যদি হাত নাও মেলানো মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী দিনে উনি ওই জোনাকির মতো টিম করতে থাকা কয়েকজন এমএলএ এমপিদের নিয়েও যদি তিনি আলাদা দল করে থাকেন, তাহলেও কিন্তু বিজেপির কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বিগেস্ট থ্রেট। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিগেস্ট থ্রেট বলেই তো আজকে এই অবস্থা করা হচ্ছে। কাউকে ভয় দেখানো হচ্ছে, তোমার বাড়িতে ইডি সিবিআই পাঠানো হবে, কাউকে বড় বড় টোপ দেওয়া হচ্ছে, কাউকে বড় কমিটির মাথায় বসিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি বলে এই যে দল ভাঙানোর ব্যাপারটা তো হচ্ছে। এই দল ভাঙানোর খেলাটা কিন্তু বিজেপি বরাবর খেলে এসছে। তবে এইটা যেটা সব থেকে আমার অবাক লাগছে, এটা যে তৃণমূল তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, এরা এটা ধরতে পারেনি যে বিজেপির ABCD 4টে প্ল্যান তৈরি করা আছে, যে যেন তেন প্রকারেণ ওরা পশ্চিমবঙ্গ এবার নিতই একরকম। ঠিক আছে, তুমি যেমন বলছো যে বিজেপির ABCD প্ল্যান আছে, বিজেপি কি আজ করতে পেরেছিল যে তৃণমূলকে 1 মাস ধরে ধীরে ধীরে মানে কার্যত কুড়ে খেয়ে ফেলবে, সেই তৃণমূলের এই নেত্রী এরকম বাউন্স ব্যাক করতে পারে?
না, বাউন্স ব্যাক করতে পারা মানে দেখ, একটা তৃণমূল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর খবর চাউর হওয়ার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুর্বলতম প্রতিপক্ষ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ এটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউই ভাবছিলেন না। সেটা সেই মুহূর্তে সেই নেত্রী 29-এর ভোটের দিকে তাকিয়ে, লোকসভা ভোটের দিকে তাকিয়ে হঠাৎ করে পুরো গেমটা চেঞ্জ করে দেন। মানে আমার তো কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছিল যে বিজেপি আসলে সাদা গুটি নিয়ে দাবার খেলাটা শুরু করেছিল। চোখের একবার হয়তো মুখ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়েছেন মানে বিজেপি দল, হঠাৎ দেখেছে যে পুরো বোর্ডটাই চেঞ্জ হয়ে গেছে, কালো গুটির দিকে চলে এসেছে বিজেপি। মানে পরিস্থিতিটা খানিকটা এরকম হয়েছে না? না, এটাতে বিজেপির কিন্তু, যদি মমতা সত্যি কংগ্রেসে চলে যান এবং মমতাকে যদি কংগ্রেস সর্বভারতীয় সহসভাপতি বা একটা মানে কি বলবো সর্বভারতীয় মঞ্চ দেন, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। নিজের অস্তিত্ব রক্ষার মানে তার একটা সংকট, তার দল যেভাবে ভেঙেছে, তার দল থেকে যেভাবে এমএলএ এমপি এবং বিজেপিকে হারানোর চ্যালেঞ্জ, হ্যাঁ এমএলএ এমপিরা যেভাবে চলে গেছে, তারপরে মমতার যে মানে ক্ষীণতর হয়ে পড়ার যে সম্ভাবনা, সেটা থেকে কিন্তু সত্যি সত্যি বাউন্স ব্যাক হবে। তবে এর মধ্যে অনেক ইফস অ্যান্ড বাটস আছে। ইতিমধ্যেই কংগ্রেসের অনেক নেতাই প্রতিক্রিয়া দিচ্ছেন। তার মধ্যে তো অধীর রঞ্জন চৌধুরী নিশ্চয়ই প্রথম বিদ্রোহীর নাম, মানে বিরূপ মন্তব্য করা যায়। আবার মমতার সঙ্গে তো তার তো অহিনকুল সম্পর্ক। এখন এটাই আমার মনে পড়লো, শোনা যায় যে 96 সালে নাকি যখন অধীর চৌধুরীকে যখন টিকিটটা দেওয়া হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনা যায় মানে এই ঘটনা গল্প, এটা বাংলা রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন যে টিকিট দিলে আমি গলায় দড়ি দেবো, এরকম নাকি বলেছিলেন। তো সেটা নিয়ে একটা খুব চর্চা চলে, এখনো চলে, ফিরে ফিরে আসে। আর কি বলছেন, আর কোন কংগ্রেস নেতা বলছেন? শুভঙ্কর একটু মৃদু প্রতিক্রিয়া দিয়ে সরকার, হ্যাঁ শুভঙ্কর সরকার মানে প্রদেশ কংগ্রেস সভাপতি, উনি বলেছেন যে হ্যাঁ যদি আমাদের দল এটা ব্যাপারে রাজি থাকে তাহলে আমাদের দিক থেকে কোনো। আমি দেখছিলাম যে যদি কেউ আগ্রাসী মনোভাব নিয়ে আসেন, যদি কংগ্রেসের পতাকা যদি ধরতে চান, আমরা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মেনে যদি কেউ আসেন, এই একটা শর্ত উনি যোগ করেছেন আমাদের নেতা হ্যাঁ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মানতে হবে, এটা নিয়ে যদি কেউ আমাদের দলে আসে তাদের নিতে। একটা অঙ্কের কথা বলো, 29-এর ভোটের দিকে যদি তাকানো যায়, যদিও 3টে বছর দেরি হয়েছে, কিন্তু 29-এর ভোটে তাকিয়ে এই মুহূর্তে তো ভারতবর্ষের প্রধান বিরোধী দল কংগ্রেস, কিন্তু কংগ্রেসকে কোনোদিনই বিরোধী দল বলে মনে হয়নি গত মানে অন্ততপক্ষে গত 5-7 বছরে মনে হয়নি, রাজনৈতিকভাবে মনে হয়নি। রাহুল গান্ধী যেখানে যেখানে ব্যাপক প্রভাব তৈরি করেন, আচমকায় দেখা যায় যে তিনি ওখান থেকে হাওয়া হয়ে গেছেন। মানে বিহারের ক্ষেত্রেই তা দেখেছিলাম, বিধানসভা ভোটটা যখন হলো, তিনি তার ভোটাধিকার যাত্রা করলেন 15 দিন ধরে, যখন মানুষ তার প্রতি মানে হাওয়া যখন সহানুভূতি তার দিকে, তখন তাকে আর পাওয়া গেল না। তো এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় রাজনীতিতে নামেন এবং কংগ্রেসের পতাকা ধরেই যদি নামেন, তাহলে সেটার কি সিচুয়েশনটা অন্যরকম কিছু হতে পারে? না, এটা অবশ্যই অন্যরকম হবে। তার কারণ হচ্ছে বিজেপি তো এখন মোটামুটি আনচ্যালেঞ্জড অবস্থায় এগিয়ে যাচ্ছিল। এবারে বিজেপির 29-এ কিন্তু অনেকগুলো সমস্যা আছে। প্রথম কথা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ যেটা ওরা দখল করলো, মানে এতে আর কি ভোটে জিতেই বলবো, তো সেখানে কিন্তু যা অবস্থা, লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ, স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী হয়েছেন নতুন, আচ্ছা রাজ্যকে তিনি কিভাবে চালাবেন, অর্থমন্ত্রী সব থেকে বেশি ঝঞ্ঝাট। এবং এই যে টাকা পয়সা নেই কেন্দ্রীয় সরকার থেকে, অনেকে মনে করছে, আমি রাস্তাঘাটে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলে দেখেছি, অনেকে মনে করছেন যে ডবল ইঞ্জিন সরকার, ওরা সব দিয়ে দেবে, কেন্দ্র সব দিয়ে দেবে না। কিন্তু ব্যাপারটা তো তা নয়, কেন্দ্রেরও তো একটা দেওয়ার একটা লিমিট আছে। এককালীন টাকার জন্য তো আবেদন করেছে। হ্যাঁ, তো এখন ব্যাপার যেটা হচ্ছে যে এইটা 5 বছর বিজেপিকে চালাতে হবে, এবং যদি এই বিজেপি ঠিকঠাক মতো চালাতে না পারে, ইতিমধ্যেই দেখা যাচ্ছে অনেক মন্ত্রীদের মধ্যে অনেক ধরনের মত পার্থক্যমূলক কথাবার্তা বিবৃতি আসছে, তাহলে কিন্তু মুশকিল আছে একটা পয়েন্ট। এবং আমি বলি যেটা আরো একটু বলি যে 29-এ কিন্তু মোদির 3টে টার্মের হয়ে গেল, 3টে টার্মের মুখ্যমন্ত্রী হওয়া হয়ে গেল, মানে 15 বছর ওইখানেও হলো। এখানে যেমন 15 বছরের মমতা ছিল বলে মানে সরকার বিরোধী হাওয়া ছিল, তাহলে ওখানেও তো সরকার বিরোধী হাওয়া ওঠা উচিত, কেননা মানে যারা দীর্ঘকাল ধরে ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়। এবং এইটাতে কংগ্রেসের কিন্তু এবারে অন্তত একটা ফেয়ার চান্স আছে ভালো প্রতিদ্বন্দ্বিতা করার মতো। আমি বলতে চাইছি না কংগ্রেস কালকে 300 সিট নিয়ে হয়ে যাবে, মানে কি বলবো, মানে জোট হিসেবে ক্ষমতায় চলে আসবে, এটা আমি হয়তো স্বপ্ন দেখতে পাচ্ছি না। কিন্তু কংগ্রেস একটা যদি ভালো প্রতিদ্বন্দ্বিতা করার জায়গায় থাকে, এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি লোকসভায় থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি থাকেন, তারা যদি জাতীয় রাজনীতিতে বিজেপির ব্যর্থতা এগুলো যদি তুলে ধরতে পারেন, মানে আমি বলতে চাইছি যে মমতাকে যে পকেট ওয়াইজ করে রাখা হয়েছিল, সেই পকেটটা কিন্তু ভেঙে গেল। আচ্ছা, তবে এখনো কিন্তু বলবো যে মমতা কিন্তু বিমানবন্দরে, আমি এক্ষুনি দেখছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মিডিয়ার সামনে একটাও কথা বলেননি।
হুম এবং যেটা শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাববার সময় নিয়ে এসেছেন। হুম ভাববার কথাই বটে, তার নিজের হাতে তৈরি করা দল, হুম এই বাড়িটা আমরা তৈরি করেছি খুব খাটাখাটনি করে। হুম। এখন যদি দেখা যায় যে অন্যরা এই বাড়িটা দখল করে ফেললো, আমাদের ফুটপাতে গিয়ে দাঁড়াতে হচ্ছে, অন্য একজনের বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে, হুম। ব্যাপারটা খুবই এরকমই ব্যাপারটা হচ্ছে। না, সাংবাদিক সাধারণত ধারা বিবরণী দেয়, ঘটনা পরম্পরার পরম্পরা তুলে ধরাটাই সাংবাদিকের কাজ, কিন্তু কোথাও কোথাও তো একটা একটা স্পেকুলেশনও তৈরি করা যায়। মানে আমি এই অ্যাঙ্গেল থেকে বলছি, দীর্ঘ অভিজ্ঞতার জন্য তো একটা ধারণা তৈরি করা যায় যে কোন দিকে গতি প্রকৃতি বা কোন দিকে একটা ঘটনা ঘটার পর সেই অভিঘাত কোন কোন দিকে গতিমুখ নিতে চলেছে। সেই অ্যাঙ্গেল থেকে যদি তোমায় জিজ্ঞেস করি, তোমার কি মনে হয় যা পরিস্থিতি চলছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কংগ্রেসের সঙ্গে হাত মেলানো ছাড়া, মানে কংগ্রেসের সঙ্গে মার্চ করে যাওয়া ছাড়া আর কোনো উপায় এই মুহূর্তে রয়েছে? এই মুহূর্তে আপাতত আমিও দেখতে পাচ্ছি না যে কংগ্রেসের সঙ্গে সারা। প্রথম কথা হচ্ছে, মমতা একটা জিনিস দেখেছেন যে উনি না থাকাকালীন ওর বাড়িতে হুম সিআইডি এসছে, হুম আগামী দিন ইডি আসবে, সিবিআই আসবে। উনি বুঝতে পারছেন যে এইগুলো দিয়ে তাকে দাবিয়ে রাখার, হুম। দমিয়ে রাখার একটা চেষ্টা করা হবে, মানে গৃহবন্দী করে রাখা, গৃহবন্দী করে রাখা। হ্যাঁ, যে উনি যেন, নজরবন্দী যাকে বলে। এবং কার্যত মমতা তো তাই হয়ে আছেন। হুম। একমাত্র ওই ওয়াই চ্যানেল ছাড়া আর তো মমতার কোনো ইয়ে নেই হুম। যে উনি রাস্তায় বেরিয়েছেন, নেমেছেন। হাইকোর্টে গিয়েছিলেন একবার। হ্যাঁ, সেটা তো আলাদা কথা, হুম। সেটা তো গিয়েছিলেন সওয়াল করতে। হুম কিন্তু এই যে মানে জনগণের কাছে সরাসরি যাওয়া, হুম এই ব্যাপারটা নিয়ে তো একটা ইয়ে করতে হবে আর কি, কি বলবো, মমতাকে তো নামতে হবে। হুম এবং এই নামা হলে যদি উনি কালকে সর্বভারতীয় সহসভাপতি হুম হন হুম কংগ্রেসের, হুম তাহলে তিনি একটা নিরাপত্তাও পাবেন, হুম। যেটা আজকে ওনার নেই। যেমন অভিষেককে যেবারে ডিম ছোড়া হলো, পাথর ছোড়া হলো, তখন হুম। দেখা গেছিল যে পুলিশ কার্যত কিন্তু সেখানে অত্যন্ত অল্প পরিমাণে ছিল। না না, পুলিশ তো ছিলই না প্রথমে, পুলিশ তো প্রথমে ছিল না, বারবার ফোন করার পর অবশেষে পুলিশ এসেছিল। যেটা ছিল সেটা এবং সমেত আমি অভিষেকের এটাও জানি, আমি সিকিউরিটি। আমি এটাও দেখেছি, সেটা হচ্ছে যে যেটা মমতার সঙ্গে ঘুরে ঘুরে একটা সময় আহ, বর্ধমানের কাঁকসা বলে একটা জায়গাতে, হুম। ওখানে একটা বাড়িতে সিপিএম এর লোকজনেরা লুটপাট করে আগুন ফাগুন ধরিয়ে বেশ কিছু লোককে তৃণমূলের মেরে ফেলে ফেলেছিল। হুম মমতা সেখানে যখন গিয়েছিলেন, গ্রামে ঢুকিয়ে দিয়ে পুলিশ কিন্তু হাওয়া হয়ে গেছিল। এবং কার্যত সোনালী গুহ ছিল, আমি ছিলাম, আমার একজন হিন্দি পত্রিকার একজন সাংবাদিক ছিলেন। কার্যত আমরা কিন্তু মমতার বডিগার্ড হয়েছিলাম, এবং আমাদের অনেকেরই পিঠে কিল, চড়, ঘুষি, লাথি এই সমস্ত বা পিছনে এই সমস্ত পড়েছিল। সাংবাদিক তো এই ভূমিকা নেন, তো অভিষেকের ক্ষেত্রে তো আর তাই দেখলাম। ঘটনাটা যেটা হচ্ছে যে এইটা কিন্তু মানে আজ কিন্তু সেটা এই এই গল্পের পুনরাবৃত্তি হতে পারে। হুম মমতা হয়তো ইয়ে করতে গেলে দেখা গেল কেউ নেই, এক গাদার লোককে বিজেপি ফুসফে দিল, বা কোনো লোক এসে নিজে থেকেই এসে মমতাকেই ডিল ছুটতে শুরু করলো বা ডিম ছুটতে শুরু করলো। এখন যেটা বলছে ডিম খাওয়া, ডিম থেরাপি। হ্যাঁ ডিম থেরাপি বা ডিম খাওয়া। হুম এখন তৃণমূল থেকে যেসব লোকজনেরা বিজেপিতে গেছে, হুম। তারা এই ডিম খাওয়া থেকে বাঁচতেই কিন্তু মূলত গেছেন। তো আমি দেখলাম অরূপ বিশ্বাস আদালতের কাছে বলেছেন যে ডিম আর পাথর থেকে নিরাপত্তা দিন। হুম। তো যাই হোক, তো আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে কংগ্রেস থাকে, হুম। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ফাইটিংটা, এটা অবশ্য অনেক বড় হবে। হুম। তবে এটাও সঙ্গে সঙ্গে ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী প্রচুর লোক কিন্তু কংগ্রেসের আছে। হুম অদিত চৌধুরী, আব্দুল মান্নান, এই দুজনের কথা তো এক্ষুনি বলা যায়। হুম। মান্নান তো বলেইছে ওর কোনো বিশ্বাসযোগ্যতা নেই, আজকে বিবৃতি, ওর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। উনি আগে একটা নদীকে দূষণ করেছিলেন, কংগ্রেস তখন একটা পুকুর হয়ে গেছে, পুকুরটাকে দূষণ করে দেবেন। হুম এর আগে মান্নান বলেছিলেন যে আমরা হারমাদ তাড়িয়ে উন্মাদ এনেছিলাম হুম মমতা সম্পর্কে, ভোটের আগে একটা হুম। সাক্ষাৎকার। অদিত চৌধুরী বলেছেন এই কথা এরকম বহুবার। এরকম ব্যাপার। হুম। তো কংগ্রেসের এই নেতারা, হ্যাঁ, আমি অবশ্য প্রদীপ ভট্টাচার্য ফোন করার সময় পাইনি, হুম। প্রদীপ বাবুর একটা ইয়ে এখানে নিশ্চয়ই থাকবে। হুম। তবে আমার যেটা মনে হয় প্রদীপ বাবু এটাকে স্বাগতই জানাবেন। আচ্ছা। তো এই যে ব্যাপারটা রয়েছে, মমতার কংগ্রেসে যাওয়াটাও যে খুব সহজ হবে, হুম মানে কংগ্রেসের কালকেই যদি মমতা একটা আন্দোলনের ডাক দেন, হুম। তৃণমূলে যারা ছিলেন, জনগণ ছিলেন, তারা তো আছেন, তার সঙ্গে সঙ্গে কংগ্রেসের সমর্থকরা হুড়হুড় করে এসে হাজির হয়ে যাবেন। এটা ভাবার কোনো কারণ নেই। মনে করার কোনো কারণ না, কিন্তু একটা একটা জিনিস কি তোমার মনে হচ্ছে বাবা, মানে জাতীয় রাজনীতির আঙ্গিকে এই যে আমরা তৃণমূলের এই পরাজয়ের মধ্যে দিয়ে তো একটা জিনিস, একটা ছবি আমাদের কাছে উঠে এলো যে তৃণমূলের অন্দরেই প্রচন্ড ক্ষোভ, বিক্ষোভ, অশান্তি, ঝুটঝামেলা, একে অপরকে সহ্য না করতে পারা, এই যে ব্যাপার স্যাপার দক্ষিণপন্থী দলে মূলত তো এই ব্যাপারগুলো থাকে। এই ব্যাপারটা বিজেপির অন্দরে নেই, এই কথা তো জোর দিয়ে না, বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না। তার কারণ বিজেপির দেওয়ালে এখনো পর্যন্ত একটা ইট পড়েনি। তাই হুম। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ইটের যদি মানে প্রত্যুত্তরের যদি ব্যবস্থাটা করতে পারেন হুম। জাতীয় স্তরে, তাহলে সেটা যে বিজেপির কাছে একটা বড় মানে আঘাত হয়ে উঠবে না, তার তো গ্যারান্টি নেওয়া যাচ্ছে না। না, বিজেপিরও তো বোধহয় বেশ কিছু নেতা দক্ষিণ থেকে বোধহয় বেশ কিছু নেতা হুম। মানে চলে যাচ্ছে বা হুম। বিজেপি ছাড়ছে, এরকম হুম। সব খবর পাওয়া যায়। এখানে একটা যেটা ঘটনা, সেটা হচ্ছে এই যে যখন ক্ষমতায় থাকা হয়, হুম। যখন কেউ ক্ষমতায় থাকে,
তখন কিন্তু দলের সমস্ত ক্ষোভ বিক্ষোভ, মানে মন কষাকষি, আমি ওকে দেখতে পারি না, ও আমাকে দেখতে পারে না, সমস্ত চাপা পড়ে থাকে। দল যেই ক্ষমতায় না থাকে সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুটে বেরোয়। আমরা এটা কংগ্রেসের ক্ষেত্রেও দেখেছি। ইন্দিরা গান্ধী যেবারে হেরে গেলেন সেবারও আমরা দেখেছি ইন্দিরার পাশ থেকেও অনেক লোক সরে গিয়েছিলেন, ইন্দিরাকে দল থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছিল। মমতার ক্ষেত্রেও তো আমরা দেখতেই পাচ্ছি যে এমপি এমএলএরা অন্তত ভালো সংখ্যায় চলে যাচ্ছেন, দলটাই ছিনিয়ে নিচ্ছে কার্যত। তো এই পরিস্থিতিতে মমতার সামনে যে করিডোর, এই করিডোরটা কিন্তু খুব যে নিরাপদ বা খুব যে অনাস, এটাও কিন্তু নয়। মানে বিপদসংকুল অঞ্চল বলা যায় অঞ্চল। মানে মমতা সারা জীবন লড়ে এসছেন, এখানেও ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু মমতাকে লড়াই করতে হবে। একটা জিনিস বলো বাবা, সেটা হচ্ছে যে কোথাও কি তোমার এটা মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এছাড়া বিকল্প নেই? কংগ্রেসেরও কি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই মুহূর্তে বিকল্প না, নেই? এটা তো খুবই সত্যি কথা। কংগ্রেস আজকে যে জায়গাটায় পৌঁছেছে, কংগ্রেস তো কার্যত একটা সাইনবোর্ড সর্বস্ব দল হয়ে গেছে। যার কিছু লোকজন আছে, বর্ধমানে একটি ছেলে আছে, সে দেখি খুব বেরোয় টোরে কাজকর্ম করে। এছাড়া তো আমি দেখি না যে কেউ রাস্তায় বেরিয়ে জনগণের সঙ্গে কথা বলছে বা কোনো একটা জায়গায় আবর্জনা পড়ে আছে সেটা নিয়ে কমপ্লেন করছে বা কোনো একটা কিছু বিষয় তুলে ধরছে, এটা কিন্তু আমি দেখি না। রাজ্যের কংগ্রেসের নেতারা মানে আমি ফেসবুকে দেখে বেড়াচ্ছি, এরকম কিন্তু নেই। কংগ্রেস যে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু সেটা কিন্তু পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীকে দিয়ে যে হবে না সেটা আমরা বুঝে গেছি। শুভঙ্কর সরকারকে দিয়েও যে হবে না বা হলো না, যদিও কংগ্রেস এবারে 2টো সিট পেয়েছে, সেটাও আমরা দেখে নিয়েছি যে বিরাট কিছু করতে পারবে না। সুতরাং এখানে একটা তো একটা কি বলবো, একটা ওই ইঞ্জেকশন দেওয়া দরকার। মানে ফেসবুক টু নোটবুক কোথাও কংগ্রেস সেই অর্থে নেই। আরো একটা ইম্পর্টেন্ট পার্ট বাবা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস টানুক বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কংগ্রেসকে টানুন, যাই হোক না কেন, বা যদি এটাকে ভাইস ভার্সাও যদি বলা হয়, যাই হোক না কেন, একটা প্রশ্ন কিন্তু বাংলার রাজনীতির আঙ্গিকে যেমন উঠছে, জাতীয় স্তরেও ব্যাপারটা কিন্তু আসছে। সেটা হচ্ছে তাহলে বামেদের কি হলো? মানে আমি এই অ্যাঙ্গেল থেকে তোমাকে ব্যাপারটাকে জিজ্ঞেস করতে চাইছি। বাম কংগ্রেসের জোট হয়েছে এর আগে, এই পরিস্থিতিতে বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের একটা সওয়াল নিজে অধীর চৌধুরী করেছিলেন। সেই সওয়াল করার জন্য শুভঙ্কর সরকার আবার খানিকটা একটু একটু উল্টো সুরে গিয়েছেন, এরকমও হয়েছে। আমাদের নিজেদের সাথে ইন্টারভিউ ছিল একটা। এই পরিস্থিতিতে কি এখন বামেরা কি কার্যত একদম একা হয়ে গেল? মানে আর তো কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর জায়গা নেই। মানে বামেরা তো এটা বলতে পারবে না যে মমতা আছেন তো কি হয়েছে, কংগ্রেসের সঙ্গে হাত মেলাবো, তা তো হতে পারে না। না, মানে মমতা যেখানে থাকবে সিপিএম সেখানে অফ হয়ে গেল। হ্যাঁ, বা সিপিএম যেখানে থাকবে যদি সেইভাবে থাকে, মানে খুব ঘনিষ্ঠ, যেমন এনডিএ এর বৈঠকে সিপিএম কিন্তু ছিল না, ডিএমকেও যেমন ছিল না। ডিএমকে তো বলেই ছিল আমরা যাবো না, আমরা জোটে নেই। সিপিএম কোনো ঘোষণা করেনি যে আমরা জোটে নেই। তারা কিন্তু এই যে মিটিংটা হলো আইএনডিআই জোটের, সেইটাতে কিন্তু সিপিএমও ছিল না। এখন সিপিএম এর একটা জায়গায় সিপিএম গিয়ে একটা আয়রনির সামনে পড়ে গেল। মুশকিল যেটা হয়েছে, সিপিএম এবার যেটা করেছে সেটা হচ্ছে যে আগে রাম পরে বাম থিওরিতে চলেছে। বিমান বসুই তোকে বলেছেন, মনে আছে, যে প্রচুর ভোট আমরা সাইফন করে দিয়েছি বা আমাদের সাইফন হয়ে গিয়েছে বিজেপির দিকে। সিপিএম ধরে নিয়েছিল যে বিজেপিকে ভোট দিলে বিজেপি যা করবে মারাত্মক ব্যাপার করবে। বিজেপি সেটা শুরু করে দিয়েছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, স্টেশনের আশেপাশে বুলডোজার দিয়ে প্রচুর জায়গা ধ্বংস করে দেওয়া হচ্ছে। সিপিএম সেখানে দাঁড়াচ্ছে, সৃজন মার খাচ্ছে এবং ওখানে আরো কয়েকজন মার খাচ্ছে, সৃজন অ্যারেস্ট হচ্ছে, পরে জামিন পাচ্ছে। এই যে ব্যাপারটা, এইটা করে কিন্তু আমি যতদূর মানে সাধারণ মানুষের যা প্রতিক্রিয়া দেখছি সেটা হচ্ছে এই যে সিপিএম তো নিজের ফাঁদে নিজেই পড়লো, যে ওরা চাইলো বিজেপি আসুক, বিজেপি এলো, এবার এসে ওদেরকেই মারছে। এই যে ব্যাপারটা সিপিএম এর যেটা সমস্যা হয়ে গেল সেটা হচ্ছে সিপিএম কিন্তু ওই বাম ছাড়া আর কারোর কাছে যাবে না। মানে বাম সিপিআইএম এর শূন্য হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মানে আন্তর্জাতিক ক্ষেত্রেও হয়ে পড়লো। মানে আমি বলতে চাইছি সর্বভারতীয় ক্ষেত্রেও কিন্তু সিপিএম এর আর কারোর সঙ্গে যাওয়ার রাস্তা খোলা রইল না যদি মমতা কংগ্রেসে চলে যায়। এটা কিন্তু একটা ঘটনা। ফলে এটার কিন্তু একটা সিগনিফিকেন্স এই বাংলা রাজনীতিতে তো যেমন রয়েছে, জাতীয় স্তরেও রয়েছে। একটা প্রশ্ন বাবা, দুপুরের পর থেকেই খুব ডালপালা মেলতে শুরু করেছে, যদিও প্রশ্নটা খানিকটা মানে বহু দূরের গল্প আর কি, কিন্তু অনেকেই তো ব্যাপারগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দেন। বিশেষ করে রাজনৈতিক মহলে তো নানান গুঞ্জন ফিস এসব থাকে। সেটা হচ্ছে 29-এ যদি বিজেপিকে কংগ্রেস হারিয়ে দেয়, তাহলে কি প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না, কোনো মতেই না। মমতাকে এই শর্তটা দিয়েই দেওয়া হবে যে রাহুলকে তোমায় মেনে নিতে হবে। অলরেডি বলে দেওয়াও হয়েছে, হয়তো এটা আর আসেনি এখনো, অলরেডি হয়তো বলে দেওয়া হয়েছে। এখন মুশকিল যেটা হচ্ছে মমতার এই যে ডিফিট,
এই যে আমাদের এইখানে 2026-এর বিধানসভা ভোটে মমতা যদি না হারতো, হুম, হুম, মমতা যদি সরকার করতে পারতো, বিজেপিকে যদি আবার আটকে দিতে পারতো, হুম। তাহলে কিন্তু মমতার প্রধানমন্ত্রী হওয়ার একটা মানে সুবর্ণ সুযোগ দেখা দিত যে হ্যাঁ, বিজেপিকে আমরা কেউ পারিনি, মমতা আটকেছে, কংগ্রেসও পারেনি, মমতা এবং আটকেছে। নিজের শর্তে ডিল করতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, মানে এখন যেটা হয়ে গেল, হুম। মমতাকে কংগ্রেস নেবে তাদের নিজস্ব শর্তে, হুম। মমতার যে শর্ত হুম। সেগুলো কিন্তু এখন আর খুব একটা মানে ভাইবল থাকবে না, বুঝতে এটাই হয়ে যাচ্ছে মুশকিল। বুঝতে পেরেছি। তাহলে তাহলে না সেটাও যদি হয়, কংগ্রেস যদি ক্ষমতায় আসে, হুম, মমতা যদি থাকে, হুম। মমতার যদি স্বরাষ্ট্র, অর্থ এরকম ধরনের দপ্তর বা রেল এই সবগুলো যদি মমতা পায়, অতীতেও মন্দ কি পেয়েছেন, আছে? অতীতেও তো মন্দ জাতীয় কি? ক্রীড়ামন্ত্রী ছিলেন, হ্যাঁ হ্যাঁ, রেলমন্ত্রী ছিলেন। উনি যদি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরটা ধরতে পারেন, হুম। তাহলে তো ইডি সিবিআই তার হাতে। এবারে বিজেপির পিছনে তো উনি ইডি সিবিআই লাগাবেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। যাই হোক, এটা অবশ্য সবটাই হাইপোথিকেশন, হ্যাঁ। কথার কথা। হুম, কি হবে 29 আসতে এখনো 3 বছর দেরি হুম। মোটামুটি ভাবে। তো ব্যাপার যেটা দাঁড়ালো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর বন্ধু শূন্য নন, অন্য কেউ নির্বান্ধব হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক অতি পুরনো বন্ধু এই মুহূর্তে খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। শেষ পর্যন্ত সেই বন্ধুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হাত মেলাবেন কিনা এ তো সময় বলবে। শুধু হাত মেলানো নয়, একই ঘরের বা একই ছাতার তলায় গিয়ে দাঁড়াবেন কিনা। আর যদি সেটা হয়, বাংলা এবং ভারতীয় রাজনীতিতে আরো বড়সড় নানান রদবদল দেখা যাবে। আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।